আছে প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও প্রতিষ্ঠানের সবাইকে রাস্তা আসলে আমরা ছোট সময় একটা বড় প্রশ্ন ছিলাম যে এক হাতে তালি বাজাতে হলে দুই হাত। শিক্ষা একটা নাগরিকের জন্য অধিকার, এটা কিন্তু সুযোগ না। আগে ঐতিহাসিক যুগে যখন শিক্ষা ব্যবস্থাটা এত প্রচলিত ছিল না, সবাই কিন্তু শিক্ষার সুযোগ পেত না। তখন যারা এরিস্টোক্রেটিক সোসাইটি, সমাজে অভিজাত শ্রেণী, ধনী মানুষ, এমন বড় মাতব্বর, তাদের ছেলেমেয়েরা লেখাপড়া করতে, গরিব মানুষের ছেলেমেয়েরা সাধারণত লেখাপড়া করতো না বা করার সুযোগ তাদের ছিল না। কারণ এই তো লেখাপড়া করলো, তুইও করবি, লেখাপড়া করবো, তুমি দাম করবো কেটা, মানে পুরো শ্রেণী যারা সমাজের শ্রেণী, তারা দামে চাপাই মানুষকে শিক্ষিত হলে তাদের নেতাগিরি করবো, তাদের কাজের লোক পেত। এটা একটা সময় ছিল। এখন কিন্তু এই অবস্থাটা নাই। এখন গরিব মানুষের ছেলেমেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার আমার ধনী মানুষের প্রতি তার ছেলেমেয়ে নষ্ট হয়ে গেছে। তারা কিন্তু টাকা পয়সার অভাব নাই। তাদের কি টাকা পয়সার অভাব আছে? তারা ইচ্ছা করে যে বই এক সেটের জায়গায় 5 সেট কিনে দেবে, পোশাক যা চাইতেছে তাই দিতেছে, খাবার দাবার যা পাইতেছে, শিক্ষক যদি গাইড করাবো, কোচিং করাবো, সবই আছে। তারপরে কিন্তু ওইসব ছেলে মেয়ে পড়ালেখা করতে পারতেছে না। আর গরিব মানুষ পেট বাইন্দা চলতেছে, খাওয়ান নাই, পোশাক আশা করার কোনো অবস্থা নেই, বইপত্র কিনতে পারে না, প্রাইভেট বা স্কুলে বেতনে দিতে পারে। তারপরে আপনাদের এলাকায় তো যে আব্দুল বারেকের ছেলে মতি ডাক্তার পড়তেছে না, হ্যাঁ বাবা যাকে জানে মারা গেছে। এটা কিভাবে হয়েছে? এটা হয়েছে কিন্তু তার ভিতরে একটা অদম্য ইচ্ছা শক্তি ছিল, কি বাপ মারে দেখছে এরকম কষ্ট। তার মধ্যে চিন্তা ছিল আমার বাবা মা যে কষ্ট করতেছে, আমি পড়ালেখা করে শিক্ষিত হই, সমাজের অন্য মানুষের চেয়ে আমার যদি ব্যবস্থা ভালো হয়, আমার সমাজে একটা মূল্য থাকবে, দাম থাকবে। আমার বাবা মা যেরকম কষ্ট করতেছে, তারা কষ্ট করতে ভাগ্যের ভিতরে তাদেরকে সুখে দেবে। এই যে চিন্তাটা তার ভিতরে কাজ করছে, এই চিন্তা থেকেই কিন্তু গরিবের মানুষ সে যদি তার বাবার সাথে কাম কাজ করতে পারতো, কাজ কাম করে আমিও করি, তার ভিতরে কিন্তু এটা চিন্তা ছিল যে বাবা মা সাধারণ কামি করবো, আমি তাদেরকে দেখে প্রতিষ্ঠিত করতে পারি। এবং ওই বাবার মধ্যে একটা চিন্তা ছিল, আমি সাধারণ কাম কাজ করে গেলাম, আমার বাবা মা কামি করবো, আমার বলা মানুষ দেখি প্রতিষ্ঠিত হোক, একটু ভালো চাকরি বাকরি করলে একটু ভালো আরামে এসে থাকতে পারবো। এই চিন্তা চেতনা থেকেই কিন্তু সে তার ছেলে মেয়ের পিছনে কষ্ট করে হোক টাকা পয়সা দিচ্ছে, দিয়ে কিন্তু প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। তাহলে শিক্ষাটা যেহেতু এখন আমাদের অধিকার, সরকার কিন্তু বই পুস্তক দিচ্ছে। আগে তো বইও কিনতে হচ্ছে, এখন বই পুস্তক কিনতে হচ্ছে না। যারা মেধাবী, গরিব, দরিদ্র, তাদের জন্য কিন্তু তহবিলের ব্যবস্থা করা হয়েছে। ফিস বেতনও কিন্তু মেধাবী ছাত্র যারা গরিব ছাত্র, তাদের কিন্তু ফিস বেতন দিতে হয়, উল্টা সরকার টাকা দিচ্ছে। দেখেন আপনি বইও পাওয়া যাচ্ছে ফ্রি, সরকার উল্টা টাকা দিচ্ছে। তাহলে অভাবটা কিসের আমাদের? ওই যে ভিতরে চিন্তাটা নাই যে প্রতিষ্ঠিত হইতে মানুষ হইতে হবে, সমাজে আমার একটা মাথা উঁচু করে দাঁড়াইতে হবে, এই জিনিসের অভাব আমাদের মধ্যে। এই জিনিসটা কিন্তু অভাব আছে। প্রথমেই বলছিলাম যে এক হাতে তালি বাজে না, কারণ কি শিক্ষাটা হইতেছে ত্রিমুখী ব্যবস্থা। 3টা বিষয়ের একত্রে সমন্বয় না হলে শিক্ষার উন্নয়ন হয়। প্রথম কথা হইতেছে শিক্ষিত হইতে গেলে প্রথমত তার একটা প্রতিষ্ঠান আসতে হবে, একটা প্রতিষ্ঠান থাকতে হবে। একটা প্রতিষ্ঠান তো আছে, আপনি যে প্রতিষ্ঠানেই পড়ান, স্কুলে দেন, মাদ্রাসায় দেন, কলেজে দেন, প্রথমে তার একটা প্রতিষ্ঠান আসতে হবে। প্রতিষ্ঠানে আসতে হলে প্রতিষ্ঠানে তো অবকাঠামো লাগবে, প্রতিষ্ঠানে ঘর লাগবে, প্রতিষ্ঠানে শিক্ষক লাগবে, তার মানে বই পুস্তক লাগবে। এগুলো কিন্তু সরকার সুন্দরভাবে ব্যবস্থা করে দিচ্ছে। সরকার কি সুন্দরভাবে ব্যবস্থা করে দিয়েছে। শামীম স্যার যে কথা বলছে যে এখন শিক্ষকরা কিন্তু আগের মতো টাকা পয়সা দিয়া ওই যে কমিটির মাধ্যমে লবিং করে ধরেও পাবে বা নাম পাবে, তারা কিন্তু নিয়োগ নিতেছে। তারা কিন্তু প্রতিষ্ঠিত হইয়া যোগ্যতা অর্জন করে কিন্তু দক্ষতা অভিজ্ঞতা নিয়ে কিন্তু প্রতিষ্ঠানে আসতেছে। এখন মনে করেন আমার সব জায়গায় কিন্তু সর্বস্তর বক্তা যতই অভিজ্ঞ হোক, জ্ঞানী হোক, শ্রোতা
তার ধারণ ক্ষমতা অনুযায়ী কিন্তু তার ক্লাস করতে হবে। এক ছাত্র মনে করে সরাসরি ঠিক মতো লিখতে হবে, এবিসিডি ঠিক মতো বলতে হবে, আলিফ বাতাসে ঠিক মতো পড়ে, কোরআন শরীফের আয়াত উচ্চারণ করতে পারে, বানান পারে না, লিখতে পারে না। এই বাচ্চাটাকে আমি কি আজকে আসার সাথে সাথে তাকে সুন্দর লেখা করে দেবো, সুন্দরভাবে তেলাওয়াত করে দেবো? এটার সময় লাগবে। এই সময়টার মধ্যে আগে যেমন মক্তব ছিল, আমি কিন্তু এই মাদ্রাসা পড়ালেখা করছি, আমি যখন এই মাদ্রাসায় ভর্তি হই তার আগে কিন্তু কোরআন শরীফ, মাদ্রাসায় ভর্তি হওয়ার আগে আমি কোরআন শরীফ পড়ছি এবং মোটামুটি শুদ্ধ করে পড়ছি, তারপরে মাদ্রাসা ভর্তি হয়েছি এবং আগে লেখালেখি শিখতে হবে। এখন যেসব বাচ্চা আসতেছে এরা তো, আমি ভাই বিশেষ করে এদের ছাত্র কম, কি ছাত্র সংখ্যা কম, এরা আসতেছে বুঝতে কোথা থেকে শিখতে বলতেছে, ভাই পাস করে আসতেছে, রাগ থেকে আসতেছে, ইংলিশ করতে আসতেছে, বিভিন্ন পরিবেশ থেকে কিন্তু তারা আসতেছে। তারা কি বিভিন্ন পরিবেশ থেকে আসতেছে। আর যে বাচ্চাটা প্রথম থেকে ইবতিদাইতে পড়তেছে, মানে ওয়ানে ভর্তি হলো আসে, এই বাচ্চাটা কিন্তু প্রথমে আলিফ বাতাস শিখবে, সে লেখা শিখতে হবে। তাহলে আমাদের কিন্তু আমার এই যে বিল্ডিংটা করা হয়েছে বা যে কোনো কাজে একটা গাছ লাগাইলাম, গাছের যত শিকড় গভীরে যাবে, যত শিকড় ছড়াই যাবে, ওই গাছটা কিন্তু শক্তিশালী। আপনি দেখবেন যে গাছের মূল শিকড় নাই বা পলিথিনের মধ্যে যে গাছটা লাগানো হয়েছে, পলিথিনের মধ্যে যে গাছটা লাগানো হয় শিকড় বের হয়ে যায়, ওটা শিকড় টিকড় কাটতে পরে গাছ লাগানো হয়, ওই গাছটা কিন্তু শক্তিশালী কম হয়, কারণ তার শিকড় তো কেটে ফেলেছে, মূল শিকড় নাই, সাইডে সাইডে শিকড় কেটে ফেলেছে, ওই গাছটা কি হয় শক্তিশালী কম হয়। পরবর্তীতে আমরা আবার কি করি, ওই গাছের মধ্যে দিই খুঁটি, গাছের মধ্যে কি দেয় খুঁটি দেওয়া হয়, গাছের ডাল ফেলা সেটে দেওয়া হয়, গাছকে লম্বা করতেছে, গাছের সার্গ করে দেওয়া হয়। এই খুঁটি দেওয়া গাছটা কোনো কারণে মনে করেন যে খুঁটি রশি দেওয়া বন্ধ হয়েছে, ছেড়ে গেছে, তখন গাছের ভয় গেছে, মানে বলতে কি সিজদা দিতেছে গাছটা, ওই সাইডে দেখবেন একটা গাছ গরু ছাগলে খাইতেছে, ভাঙতেছে, এলোমেলো হয়ে রয়েছে, ওটা কিন্তু খুঁটি নেই। এক সময় দেখবেন 2-4-5 বছর 10 বছর পরে ওই গাছটা শক্তিশালী হয়েছে, বুঝলি, ছাগলটা জাগাইছে, সে তো শক্তি লইয়া বড় হয়েছে। আর যেটা গাছটা খুঁটি দেওয়া হইলো ওই গাছটা দুর্বল হয়ে গেছে। আমরা প্রায় কিরকম ছাত্র বাক স্কুল থেকে আসে, প্রাইমারি থেকে আসে, কেজি স্কুল থেকে আসে, এরা আর্মি পড়তে পারে না, আর্মি লিখতে পারে না, এদের আর্মির প্রতি কোনো আকাঙ্ক্ষা আগ্রহ তার নাই। বাবা আমার চেষ্টা করতেছে ছেলেমেয়েদেরকে মানুষ করে, আমরা চেষ্টা করতেছি, কিন্তু তার ভিতরে কি সমস্যাটা আমি বুঝি, আমি পারি না। এখন যদি একদিনই থেকে ওই যে প্রথম যে ডিসি থেকে যদি গাছটা হইতো, প্যাকেট থেকে না, আমরা যদি প্যাকেটে চারা না লাগাইতাম, ডিসি যদি লাগাইতাম, মানে প্রথমে যদি মাদ্রাসায় ছাত্রটা প্রথম থেকে পড়তো, আমাদের এখান থেকে একদিনই থেকে পড়তো, মানে 1 পড়তো, 2 পড়তো, এরকম ভাবে সে 5 পাস করতো, পরে 6 উঠতো, সে কিন্তু একটা পরিবেশ পাইতো। এখন সে ব্রাক স্কুলে পড়ছে, কিন্তু ব্যবসা করছে, গেঞ্জি করছে, সে করছে, প্রাইমারি স্কুলে পড়ছে, ওইখানে সে একটা পরিবেশ পাইছে। তাহলে এইখানে এসে দেখা যায় একটা পরিবেশ, এই পরিবেশের সাথে সে মানাইতে যায়, তার সমস্যা হয়ে যায়। এই জন্যই, এবং সে কি দেখছে, তার এক ভাই স্কুল হাই স্কুলে পড়ে, তার ভাই কি করে হাই স্কুলে পড়ে, সে তো প্যান্ট শার্ট পরে যায়, আমার কি এলে ভাইয়া প্যান্ট শার্ট পরে যায়, আমি ভাঞ্জাই পরে ভাজা পরে যাবো, সমস্যা। তো যার পরে এই ছেলেমেয়েরা কিন্তু একটা অভিভাবক মনে করেন আপনার 2টা ছাত্র, একটা কলেজে হাই স্কুলে, একটা মাদ্রাসা, যেমন কিছু সমস্যা আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার না করলে হবে না। মনে করেন যে বাচ্চাটা এখন আপনার কলেজে ভর্তি হলো, আর একটা বাচ্চা আলিমে ভর্তি হলো, ভর্তির সময় দেখবেন আপনি বৈষম্য করতেছেন, নিজেই করতেছেন, বাচ্চাটা বা আমার 2000 টাকা লাগবে, আরে মাদ্রাসার 5000 টাকা লাগে, 2000 টাকা দিয়ে দিতে দিতে এই সীমিত। কলেজের ছাত্রটা আছে, সে চাওয়ার সাথে সাথে দিয়ে দিলাম, হ্যাঁ লই যাও, আরো লাগবে, কারণ আপনার ধারণা এই ছেলের কলেজে পড়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সহযোগী রেজিস্টার হবে, হ্যাঁ মোল্লাগিরি করবো, এইটা কিন্তু আমাদের একটা চিন্তা আছে, তো এটা ঠিক না। যে ছেলেটা আমরা মাদ্রাসা পড়তেছে সেও ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে পারে, সহযোগী হইতে পারে, ডিসিএস হইতে পারে। এখন শিক্ষা সবে এক, স্কুলে পড়ার যে সিলেবাস আমাদের এই মাদ্রাসায় একই সিলেবাস, সবই এক, কারিকুলাম এক, সার্টিফিকেট মান এক, সব এক। তাহলে যদি তাই হয় যে কলেজে পড়া ছাত্রটা ভর্তির সময় 5000 টাকা দিয়ে দিলেন, বই কেনার জন্য যখন যা চাইতেছে, ফর্ম ফিল আপের জন্য যা চাইতেছে, প্রাইভেট পড়তেছে, কোচিং করতেছে, এর বিষয়ে আপনার কোনো কৃপণতা নাই। কিন্তু মাদ্রাসা ছাত্রটা এই যে এখন আমার আলিমের যে ফার্স্ট ইয়ার চলতেছে, আমার মনে হয় না যে
যে 20% ছাত্র বই কিনছে। এখন পর্যন্ত তারা বই কিনে তাদের 6 মাস শেষ হয়ে গেছে। 6 মাস চলে গেল, তারা এখন বই কিনলো না, তাদের কি ভাববো? গার্ডেন হিসাবে আপনার দায়িত্ব ছিল যে তোর যে কি বই কিনতে হবে, বইয়ের তালিকাটা জিজ্ঞেস করছেন যে কোন বই লাগে বা কি, কোনো প্রাইভেট লাগে কিনা, কোচিং লাগে কিনা, কোনো পরীক্ষা ফি লাগে কিনা, এই লাগে এগুলো কোনো কিন্তু আমরা ছাত্রদের বলি ঠিকই। এই যেটা আমাদের একটা খেলা হয়ে গেল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, প্রায় 50,000 টাকার মতো খরচ হয়ে গেছে আমাদের। এখানে বার্ষিক চাঁদা যেটা ধরা হয় 400 টাকা এক বছরে, খেলাধুলা উন্নয়ন ফি, মানে যে হ্যান্ডালে করবে কারেন্ট আসলে গরম মধ্যে এরকম তো ধরা যোজখানা আছে, মানে সবকিছু মিলে তো উন্নয়নের জন্য বছরে 400 টাকা দেওয়া হয়, বার্ষিক চাঁদা 300-400 টাকা ক্লাস অনুযায়ী, 300-400-200 আছে। এই যে 50,000 টাকা আমাদের খরচ হইল, ছাত্ররা কিন্তু মাসিক চাঁদা দেয় না, এখন টাকা চাঁদা তুলতে গেছে। তাহলে এই যে আমাকে 3টা জিনিস সমন্বয় করতে হবে, যে কোনো কিছু লেখাপড়া উন্নয়ন করতে গেলে 3টা জিনিস লাগবে। একটা হচ্ছে আমার মেধা থাকতে হবে। কি থাকতে হবে? মেধা আইডি কিন্তু কম বেশি সব ছাত্রই মেধা আছে। তারপরে থাকতে হবে আমার সময় দিতে হবে, সময় কিন্তু আমাকে দিতে হবে এবং শ্রম দিতে হবে। তাহলে আমি সময় দিতে সেখানে প্রতিষ্ঠান পাশে করতে হবে, সময় দিতে হবে, প্রতিষ্ঠানে বাড়িতে সময় দিতে হবে, বই পুস্তক নিয়ে বসতে হবে, প্লাস কি করতে হবে, তার মানি ব্যয় করতে হবে। কারণ কি, আপনার বই পুস্তক কিনতে গেলে টাকা লাগবে, আপনার পরীক্ষা ফিস বেতন দিলে টাকা লাগবে। তাহলে 3টা জিনিস লাগবে, আপনার মেধা লাগবে, টাকা পয়সা লাগবে, শ্রম দিতে হবে। সময় তো এটা প্রতিষ্ঠানে আসা যাওয়া করতে সবাই সময় দিতে আছে। তাহলে আমরা যে ছাত্রদের বলি বই কিনো বই কিনো বই কিনো, বই কিনা এই বার্ষিক চাঁদা দাও, বার্ষিক চাঁদা। এখন এই যে আলিম পরীক্ষা চলতেছে, আপনার দেখেন আলিম টেস্ট পরীক্ষা চলতেছে, টেস্ট পরীক্ষা চলতেছে, এখনো মনে হয় না যে আমাদের অর্ধেক বছরের টাকা পয়সা উঠছে। টেস্ট পরীক্ষা চলতেছে, যারা এই কদিন ধরে আলিম পরীক্ষা টেস্ট পরীক্ষা দিতেছে, এদের কোনো মাসে কোনো বেতন দেওয়া হয় না। যারা উপবৃত্তি পায় তাদেরকে সরকার আরো টাকা দিচ্ছে। তাহলে দেখেন আমার ছাত্ররা কিভাবে ভালো করবো? সে বই কিনলো না, সে ঠিক মতো ক্লাসে আসলো না। এখন যদি আমরা ক্লাসে চাপ দেই যে কথাটা বলা হয়েছে যে শাসন করি, পোশাক আশাকের জন্য বলি, এই সেই বলি, আব্বার তো বই কিনা দেয় না, বা এই সেই গরিব মানুষ এত কি বান্ধবী আছে, বান্ধবী বুঝছে শুকাইছে আর কি করে শুরু হয়ে গেছে। কিন্তু যে ক্লাসে পরীক্ষা দিতে পারছে হ্যাঁ, গেঞ্জি নিন যাইছে, কিরকম খেলার জার্সি আছে না, এরকম ফুল জার্সি পরে যাইছে পরীক্ষা দেবা। আমি তো পরীক্ষা দেবো, তোর এত ডিফারেন্ট শার্ট আমাদের, তোর প্রয়োজনীয় জিনিস নাই, তো বাবা মা বলো তো কি করবো, কিনে দিত তুমি শার্ট দেবা, গেঞ্জি দেবা, এক বাচ্চা তোমার কটা কিনে দেবো। যদি শুধু পাঞ্জাবি করে প্রস্তুত হইতে তাহলে তোমার 5-7টা গেঞ্জি লাগে, প্যান্ট লাগে।